গোকুলপুর গ্রামের মাটির রাস্তার শেষে একটা ভাঙা ঘর। সেই ঘরে থাকে মা নলিনী আর তার দুই ছেলে। বড় ছেলে ধ্রুবেশ, বয়স ২২, মাঠে কাজ করে। ছোট ছেলে তুলসীরাম, বয়স ১৫, পড়াশোনা করে। ২ বছর আগে বাবাকে হারানোর পর থেকেই সংসারের সব দায়িত্ব এসে পড়েছে মা ও দুই ছেলের কাঁধে। তখন থেকেই তাদের জীবনে নেমে এসেছে অভাবের ছায়া। ভাঙা ছাদ, ফাটা দেয়াল, চুলায় সব দিন আগুন জ্বলে না। মা, তেল নেই বলে প্রদীপ জ্বলছে না। আমি পড়তে পারছি না, পরীক্ষা কাল সকালে। একটু তেল কিনে আনা যায় নাকি? বাছা আমার, ঘরে এখন একটা পয়সাও নেই। ধ্রুবেশ আজ মজুরি পায়নি, কাল পাবে। তুই মনে মনে পড়, আর ভোরে উঠে আবার পড়বি। মা, শুধু তেলের কথা বলছি না, স্কুলের বই কিনতে পারিনি এখনো। বন্ধুরা নতুন বই নিয়ে এসেছে, আমি ছাড়া সবাই। ধ্রুবেশ মজুরি পেলে কিনে দেব, একটু ধৈর্য ধর। তোর বাবা থাকলে এই কষ্ট হতো না। মা, আজ কাজ করলাম সারা দিন রোদে পুড়ে। মালিক বলল আগামীকাল মজুরি দেবে, আজ নেই। তুলসী, তুই চিন্তা করিস না, কাল বই কিনে দেব। দাদা, তুমি সারাদিন কাজ করলে, এখন কিছু খাবে? মা, আজ কি রান্না করেছ? আজ কেবল সাদা ভাতই জুটেছে, তরকারি কেনার মতো পয়সাও নেই ঘরে। নুন দিয়ে ভাত খেয়েই আজ কাটাতে হবে। এটাই অনেক মা, অনেকে এটুকুও পায় না। আয় তুলসী, আমরা একসাথে খাই। পাশের পাকা বাড়ির মালিক বসন্ত রাও এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ। জমি আছে, ব্যবসা আছে, টাকা আছে, কিন্তু মনে বিষ আছে। নলিনীর মৃত স্বামীর সাথে তার পুরনো শত্রুতা ছিল, সেই রাগ এখন সে মেটাচ্ছে ছেলেদেরও। ও ধ্রুবেশ, শোনো, আজ থেকে তোমাকে আর কাজে লাগবে না, অন্য লোক নিয়েছি। কেন বসন্তরাও বাবু, আমি কি ভুল করেছি? সারা বছর কাজ করলাম, কোনো অভিযোগ ছিল না। কারণ দিতে বাধ্য না আমি, আর গতকালের মজুরিও পাবে না। তোমার বাবা আমার অনেক ক্ষতি করেছিল, সেটার হিসাব এখনো চুকাইনি। বাবার কথা টানছেন কেন? তিনি মারা গেছেন। আমি কাজ করেছি, মজুরি পাবো, এটা আমার অধিকার। এই বাড়ি থেকে বেরিয়ে যাও এখনই, না হলে লাঠিয়াল ডাকবো। যাচ্ছি, কিন্তু অন্যায়ের শেষ পরিণতি ভালো হয় না। এবার কি করব? কোথায় কাজ পাবে? তুলসীর বই, ঘরের খরচ কিভাবে চলবে? মা, আমি পড়াশোনা ছেড়ে দিই, দাদার সাথে কাজে যাব। এভাবে চলবে? চুপ কর তুলসী, পড়াশোনা ছাড়বি না। বাবা বলে গেছেন তোকে পড়াবেন বলে। আমি কাজ খুঁজব, তুই শুধু পড়। তোমাদের বাবা তোমাদের মধ্যে বেঁচে আছেন, এই কষ্টটাও পার হয়ে যাবে, ঈশ্বর দেখছেন। সেই রাতে তুলসীরাম ঘুমাতে পারছিল না, মনে অনেক চিন্তা। কাল পরীক্ষা, বই নেই, পড়া হয়নি। হঠাৎ ঘরের কোণে রাখা পুরনো মাটির প্রদীপটা জ্বলে উঠল। কেউ জ্বালায়নি, এমনিই জ্বলল। এটা কি? কেউ জ্বালায়নি, তবু আলো জ্বলছে। এই প্রদীপ তো অনেক পুরনো, বাবার আমলের। কি হচ্ছে এটা? তুলসীরাম, ভয় পেও না, আমি তোমার বন্ধু। তোমার বাবা এই প্রদীপে আমাকে রেখে গেছেন। তুমি কষ্টে থাকলে আমি জ্বলে উঠি। তুমি কে? প্রদীপ কথা বলতে পারে না। এটা কি স্বপ্ন না জাগরণ? জেগেই আছো। তোমার বাবা ভালো মানুষ ছিলেন, তার সততার পুরস্কার হিসেবে আমি এই ঘরে আছি। আমাকে জ্বালিয়ে রাখো, আলো যেখানে পড়বে সেখানে পথ খুলবে। মানে কি? বুঝিয়ে বলো। এই আলোয় পড়লে সব মনে থাকবে, এই আলোয় পথ চললে সঠিক পথ পাবে। কিন্তু একটাই শর্ত আছে, মনে রেখো। কি শর্ত? অহংকার করলে আমি নিভে যাব চিরতরে। জ্ঞান পেয়ে যদি গরিবকে ভুলে যাও, সেদিন শেষ। সব সময় মনে রেখো তুমি কোথা থেকে এসেছো। কথা দিলাম, আমি কখনো ভুলবো না। সেই রাত থেকে তুলসীরাম প্রদীপের আলোয় পড়ত। পরীক্ষায় প্রথম হল,
শিক্ষক অবাক, বৃত্তি পেল, বই কিনল বিনামূল্যে। গ্রামের মানুষ বলাবলি করতে লাগল। তুলসীরাম পড়ছে, কিন্তু সংসার চলতে হবে। ধ্রুবেশ রোজ কাজ খুঁজতে বেরোয়, কিন্তু বসন্তরাও গ্রামের সব মালিককে বলে দিয়েছে, কেউ ধ্রুবেশকে কাজ দেয় না। কাকা, আমাকে একটু কাজ দেবেন? ভারী কাজ, হালকা কাজ, যা বলবেন করব, শুধু একটু সুযোগ দিন। ভাই, মাপ করো, আমি পারবো না। বসন্তরাও বাবু বলেছেন তোমাকে কাজ না দিতে। সে রাগ করলে আমার দোকান বন্ধ হয়ে যাবে। বুঝলাম, ঠিক আছে। একটা লোক পুরো গ্রাম বন্ধ করে দিয়েছে, এখন কি করব? মাকে কি বলবো? তুলসী, আজও কাজ পেলাম না। সবাই বসন্তরাওকে ভয় পায়, জানি না কি করব। দাদা, একটু বসো, প্রদীপের কাছে এসে বসো। প্রদীপের কাছে বসলে কি হবে? জানি না, কিন্তু মনটা ভালো হয়ে যায়। আমার মনে হয় বাবা এই আলোর মধ্যে আছেন। ধ্রুবেশ, ভেঙে পড়ো না, তোমার পথ আছে। কাল ভোরে পাশের গ্রাম কদমতলায় যাও। সেখানে নবীনচন্দ্র নামে একজন কামার আছেন, তিনি সাহায্য করবেন। যাও। তুলসী, প্রদীপ কথা বলে? হ্যাঁ দাদা, বাবার রেখে যাওয়া জাদু। পরের দিন ধ্রুবেশ কদমতলায় গেল। নবীনচন্দ্র কামার সত্যিই তাকে কাজ দিলেন, লোহার জিনিস বানানো শেখালেন। 3 মাসের মধ্যে ধ্রুবেশ ভালো কারিগর হয়ে উঠল। ধ্রুবেশ, তুমি অনেক পরিশ্রমী, কাজ ভালো শিখেছ। আজ থেকে তোমার মজুরি দ্বিগুণ করে, তুমি আমার ডান হাত হয়ে গেছো। কাকা, আপনি না থাকলে কোথায় যেতাম? ঈশ্বর আপনার মঙ্গল করুন। তোমার কাজেই তোমার মঙ্গল, কাউকে ধন্যবাদ দিতে হয় না। সৎ কাজের ফল সৎ মানুষ পায়। মা, এই নাও, আজ মজুরি পেলাম। তুলসীর বই কিনো, নিজের জন্যেও কিছু নাও। বাবা আমার, তোর বাবার মতোই দেখতে লাগছিস। সেও এভাবেই টাকা দিত আমার হাতে। দাদা, এবার বই কিনতে পারবো? সত্যি? হ্যাঁ ভাই, কাল সকালে বাজারে যাব দুজন, যা যা লাগে সব কিনে দেব। বসন্তরাও এই খবর পেয়ে রাগে ফেটে পড়ল। সে ভেবেছিল ধ্রুবেশ ভেঙে পড়বে, পড়েনি। এবার সে আরও বড় ফন্দি করল। তুলসীরামের পরীক্ষায় কারচুপি করবে বলে ঠিক করল। বিপ্রনাথ, শুনলে? ওই তুলসীরাম পরীক্ষায় প্রথম হচ্ছে, বৃত্তি পাচ্ছে, মাস্টার তার প্রশংসা করছেন। এই ছেলে বড় হলেই আমাদের মাথায় উঠবে। তাহলে কি করব বাবা? আপনি যা বলবেন তাই করব, কিন্তু আমার মনে হচ্ছে বিষয়টা ঠিক হচ্ছে না। ওই পরিবার তো অনেক কষ্টে আছে। স্কুলের মাস্টার কুলদীপকে আমি চিনি, পরীক্ষায় ফেল করিয়ে দেবে, স্কুল থেকে বের করে দেবে তাকে। বাবা, একটা নিরীহ ছেলের পথে বাধা তৈরি করা কি ঠিক হবে? সে তো কোনো ভুল করেনি। শুধু আমাদের রাগের কারণে তার স্বপ্নগুলো ভেঙে গেলে সেটা কি ন্যায় হবে? চুপ করো, বাপের কথায় তর্ক করতে হয় না। ওই পরিবার যতদিন মাথা তুলবে আমি শান্তি পাব না। তুমি কাল মাস্টারের সাথে কথা বলবে। পরের দিন পরীক্ষা। তুলসীরাম সকালে উঠে প্রদীপের সামনে বসল। প্রদীপ দাদা, আজ পরীক্ষা, আমি ভালো করব, কিন্তু মনে একটা ভয় লাগছে, জানি না কেন। তুলসী, আজ পরীক্ষায় সাবধান থেকো। কেউ তোমার ক্ষতি করতে চাইছে। তোমার খাতা যেন কারো হাতে না যায়। নিজের কাছেই রেখো শেষ পর্যন্ত। কে ক্ষতি করবে? কেন? সেটা বলবো না, শুধু সাবধানে থেকো। সত্য সবসময় জিতে, ভয় পেও না। পরীক্ষার হলে মাস্টার কুলদীপ সবার খাতা নিচ্ছিল। তুলসীরামের খাতা নিয়ে সে কিছু একটা করতে যাচ্ছিল, কিন্তু তুলসীরাম সজাগ ছিল। তুলসীরাম, তোমার খাতায় নকলের চিহ্ন দেখছি, এটা নিয়ম বিরুদ্ধ। স্যার, আমি নকল করিনি, খাতা দেখুন। আমি প্রদীপের আলোয় সব পড়েছি, সব মনে আছে। আপনি সব শিক্ষককে ডাকুন, আমি সামনে পরীক্ষা দেব। মানে তুমি কি বলতে চাও, সবার সামনে আবার পরীক্ষা দেবে? এত আত্মবিশ্বাস কোথা থেকে এলো তোমার? যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারো তখন কি হবে? মানে হলো, আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো,
এখনই সবার সামনে মৌখিকভাবে। যদি পারি তাহলে নকলের অভিযোগ মিথ্যা প্রমাণ হবে। কি হচ্ছে এখানে? কুলদীপ, কি ব্যাপার? এই ছেলে নকল করেছে স্যার, আমি নিজে তার খাতা দেখেছি। এত কঠিন প্রশ্নের উত্তর সে এইভাবে লিখতে পারে বলে আমার মনে হয় না। নিশ্চয়ই কোথাও থেকে দেখে লিখেছে, তাই বিষয়টা তদন্ত করা দরকার। অসাধারণ! এই ছেলে নকল করেনি। কুলদীপ, তোমার বিরুদ্ধে তদন্ত হবে। কে তোমাকে এই কাজ করতে বলেছে? স্যার, আমি ভুল করেছি। বসন্তরাও আমাকে টাকা দিয়েছিল, আমি লোভে পড়ে রাজি হয়েছিলাম। মাফ করুন। কুলদীপের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই জানল বসন্তরাও একটা নিরীহ ছেলের ক্ষতি করতে চেয়েছিল। গ্রামের মানুষ রাগে ফেটে পড়ল। পাড়ার মুরব্বীরা বসন্তরাওকে ডাকলেন। বসন্তরাও, তুমি এই গ্রামের পুরনো বাসিন্দা। একটা গরিব মেয়ের ছেলের পরীক্ষা নষ্ট করতে চাইলে? এই কাজের কোনো ক্ষমা নেই। আমি ভুল করেছি, সব স্বীকার করছি। ভুল স্বীকার করলেই হয় না, শাস্তিও পেতে হয়। তুমি ধ্রুবেশের মজুরি মেরেছ, ফিরিয়ে দাও। আর নলিনীর পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, রাজি আছি। নলিনী, তোমার স্বামীর সাথে আমার রাগ ছিল, কিন্তু সেটা তার ছেলেদের উপর মেটানো ঠিক হয়নি। আমি ক্ষমা চাইছি, মাফ করো। আমি মাপ করলাম, কিন্তু তোমাকে বলি, এই দুই ছেলে আমার সবচেয়ে বড় সম্পদ। এদের ক্ষতি করতে গিয়ে তুমি ক্ষতিগ্রস্ত হলে। আপনি মাপ চেয়েছেন, মাপ পেলেন। আর কোনো রাগ নেই আমার। কাকা, আমরা গরিব, কিন্তু আমাদের মন বড়। ঈশ্বর সবার মঙ্গল করুন। সেই রাতে প্রদীপ আবার কথা বলল। পরিবারের তিনজন প্রদীপের সামনে বসল। নলিনী, ধ্রুবেশ, তুলসীরাম, তোমরা ভালো মানুষ, কষ্টে ভেঙে পড়নি, একে অপরকে ধরে রেখেছ। এটাই জীবনের সবচেয়ে বড় জাদু। প্রদীপ, কি এটা কি আমার স্বামীর দেওয়া? হ্যাঁ নলিনী, সে সৎ ছিল বলে এই আলো পেয়েছিল। তুমি সেই আলো বুকে ধরে রেখেছ। ছেলেদের মধ্যে তার ছায়া আছে। সে কি ভালো আছেন আমার স্বামী? যারা সৎভাবে বেঁচেছেন তারা ঈশ্বরের কাছে ভালো থাকেন। তিনি তোমাদের দেখছেন সব সময়। এখন আমার যাওয়ার সময় হলো। না না, তুমি যেও না, আমাদের এখনো তোমার দরকার। তুলসীরাম, তোমার মাথায় আলো আছে, সেই আলো আর আমার কাছ থেকে না, সেটা তোমার নিজেই জ্বলো এবার। তুলসী, প্রদীপ ঠিকই বলছে। বাবা আমাদের জন্য এই আলো রেখে গিয়েছিলেন। এখন আমরা নিজেরা আলো হয়েছি। ধ্রুবেশ, এই কথাটা সারা জীবন মনে রেখো। যে আলো পেয়েছ সেটা অন্যকে দাও। জ্ঞান, ভালোবাসা, সাহায্য, এটাই জাদু। এটাই মাটির প্রদীপের শিক্ষা। মা, প্রদীপ নিভে গেল, কিন্তু ঘর অন্ধকার হলো না। কারণ আলো এখন তোমাদের মধ্যে আছে। বাবার আলো তোমাদের বুকে জ্বলছে। দিন যায়, মাস যায়, বছর যায়। তুলসীরাম একদিন বৃত্তি পেয়ে শহরে পড়তে গেল। ধ্রুবেশ নিজের একটা ছোট কারখানা দিল। নলিনীর মুখে হাসি ফুটল। সবাই ঠিকমতো পেলে তো? কারো কম হয়নি তো? দাদাবাবু, আপনি অনেক ভালো মানুষ। অন্য মালিকরা অনেক সময় শ্রমিকদের প্রাপ্য মজুরি ঠিক মতো দেন না, কিন্তু আপনি সব সময় মতো আমাদের পাওনা বুঝিয়ে দেন। আমি জানি না টাকা না পেলে কেমন লাগে, তাই কাউকে সেই কষ্ট দিতে চাই না। মা, আমি পাশ করেছি, এবার চাকরি পাবো। প্রথম মাসের মাইনে তোমাকে দেব। বাছা আমার, তোর বাবা আজ দেখলে কত খুশি হতেন। মা, বাবা দেখছেন, সব সময় দেখছেন। সেই মাটির প্রদীপের আলো এখনো আমার বুকে জ্বলছে। তোমাদের বাবা বলতেন অভাব একদিন কাটবে, কিন্তু সৎ মন যেন না কাটে। সেটা তোমরা রেখেছ। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। সেই আলোই আমাদের পথ দেখিয়েছে, আজও দেখাবে। কিছু বছর কেটে গেছে।
তুলসীরাম শহরে চাকরি পেয়েছে, ধ্রুবেশের ছোট কারখানা চলছে, নলিনীর মুখে হাসি। গোকুলপুরে সবাই বলে ওই মাটির প্রদীপের পরিবার আজ মাথা তুলে দাঁড়িয়েছে। কিন্তু সুখের খবর কানে পৌঁছায় সবার কাছে, ভালো মানুষের কাছেও, খারাপ মানুষের কাছেও। বিপ্রনাথ, শুনলে ধ্রুবেশের কারখানায় নাকি অর্ডার আসছে শহর থেকে। তুলসীরাম চাকরি পেয়েছে, ওরা বড় হয়ে যাচ্ছে। এবার আর স্কুলে কারচুপি না, এবার ধ্রুবেশের কারখানা বন্ধ করে দেব। জমির দলিল নিয়ে একটা কাজ করতে হবে। বসন্তরাও এবার অন্য ফন্দি করল। ধ্রুবেশের কারখানা যে জমিতে, সেই জমির একটা পুরনো দলিল বের করল। মিথ্যা দাবি করল জমিটা নাকি তার, কারখানা বন্ধ করতে হবে। ধ্রুবেশ, এই জমি আমার। তোমার বাবা আমার কাছ থেকে ধার নিয়ে শোধ দেয়নি, সেই দেনার বদলে এই জমি আমার হয়ে গেছে। দলিল আছে আমার কাছে। কারখানা বন্ধ করো। এটা মিথ্যা কথা। বাবা কোনো ধার নেননি। এই জমি আমাদের। বাবার আমলের দলিল আমাদের কাছে আছে। কাল সকালে পঞ্চায়েতে যাব, দেখো সেখানে কার কথা টেকে। ধ্রুবেশ রাতে বাড়ি ফিরে মাকে সব বলল। নলিনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেই পুরনো দলিল কোথায় রেখেছিলাম মনে পড়ছে না। তোমার বাবা একটা কৌটায় রেখেছিলেন। মা, ভয় পেও না। মাটির প্রদীপটা এখনো আছে না? আজ রাতে একবার জ্বালাই। সেই রাতে তুলসীরাম পুরনো মাটির প্রদীপটা নিয়ে বসল। অনেক দিন পর প্রদীপ জ্বলল, কিন্তু আলো অনেক ক্ষীণ। প্রদীপ দাদা, আবার বিপদ এসেছে। কারখানা যাবে, দাদার সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে। কি করব? তুলসী, এটাই আমার শেষবার কথা বলবো, মন দিয়ে শোনো। তোমার মায়ের পুরনো সিন্দুকের ভেতরে একটা লাল কাপড়ে মোড়া দলিল আছে, সেটা খোঁজো। সিন্দুক? মার পুরনো সিন্দুক? হ্যাঁ, আর মনে রেখো, মিথ্যা নিজেই একদিন ভেঙে পড়ে। তোমাদের শুধু সত্যটা সামনে রাখতে হবে, বাকিটা ঈশ্বর করবেন। মা, এই দেখো, লাল কাপড়, ভেতরে দলিল আছে। বাবার নামে জমির দলিল, একদম সরকারি ছাপ সহ। আমি ভুলেই গিয়েছিলাম। তোমার বাবা এটা রেখে গিয়েছিলেন, বলেছিলেন একদিন কাজে লাগবে। পরদিন পঞ্চায়েতে বড় মাস্টার, মুরুব্বি কালীপ্রসন্ন সবাই আছেন। বসন্তরাও তার নকল দলিল নিয়ে এসেছে। এই দেখুন, আমার দলিল। জমি আমার। ধ্রুবেশকে কারখানা সরাতে হবে। আর এই দেখুন আমাদের দলিল, বাবার নামে সরকারি রেজিস্ট্রি। তারিখ আপনার দলিলের চেয়ে 10 বছর আগের। বসন্তরাও, এটা স্পষ্ট জালিয়াতি। তোমার দলিলে সিলের তারিখ মিলছে না। এই পঞ্চায়েত রায় দিচ্ছে জমি ধ্রুবেশের, কারখানা তার। আমি ভুল করলাম। দাদা, প্রদীপ আর কথা বলবে না, কিন্তু বাবা আজকেও আমাদের বাঁচালেন। বাবা বলতেন, সৎ মানুষের কাগজ আর কথা দুটোই টেকে। আজ বুঝলাম। কিন্তু তোমরা দুজন আজ আমার প্রদীপ। তোমাদের আলোয় এই ঘর ভরা।